জবাবচায় বাংলার এই বিশেষ সপ্তাহান্তের এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আছি। সারা সপ্তাহে আমরা যে উথাল পাথাল পরিস্থিতি দেখলাম, তার মধ্যে নির্দিষ্টভাবে মাওবাদীদের দাপাদাপি দেখলাম। যাদবপুরে দেশদ্রোহী মাওবাদীদের গুন্ডামি রিপাবলিক বাংলা দেখলো শুধু নয়, গোটা বিশ্বকে দেখালো। এবং তারপর আমরা যেভাবে গোটা দেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের জন্য সলিডারিটি এবং সমর্থন পাচ্ছি, এবং তার পাশাপাশি বিভিন্ন স্তর থেকে যে দাবি উঠছে যে আউটপোস্ট, পুলিশি আউটপোস্ট যদি তৈরি করা না যায় তাহলে সেনা না আসুক। হাইকোর্টের অর্ডার, সেই অর্ডার থাকা সত্ত্বেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না? হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন না যারা আসলে মাওবাদী সমস্যা টিকিয়ে রাখতে চাইছে দেশে? নির্দিষ্টভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো আইনত নিষিদ্ধ প্রান্তর নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতেরই অংশ। এবং আমি আজ যখন এই নির্দিষ্ট ইন্টারভিউটি দুজন ভাইস চ্যান্সেলরের সাথে করছি, প্রাক্তন ভাইস চ্যান্সেলর অভিজিৎ বাবু আমার সঙ্গে রয়েছেন, অভিজিৎ চক্রবর্তী 2012 এবং 2013 সালে অভিজিৎ বাবু আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন, এবং তার পাশাপাশি 2023 সালে বুদ্ধদেব সাউ আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তিনি উপাচার্য ছিলেন। দুজনের থেকেই বোঝার চেষ্টা করব, এবং এমন একটা সময় বোঝার চেষ্টা করব যখন এই সপ্তাহ পেরিয়ে গিয়ে নতুন সপ্তাহ আসবে। সোম মঙ্গলবারই আমরা হয়তো আদালতে যাদবপুরকে কেন্দ্র করে অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা বা আপডেটস জানতে পারবো। আমরা এমন একটা সময় এই জবাবচায় বাংলা আজ রাত 8টায় করছি যখন হরিশ সালভে, ভারতবর্ষের শ্রেষ্ঠতম আইনি বিশেষজ্ঞ আইনজ্ঞ, তিনি রিপাবলিক বাংলায় বসে রিপাবলিক বাংলা কি কি আইনি পরামর্শ নিতে পারে এবং কি কি আইনি পথ অবলম্বন করতে পারে সেটা শুধু জানালেন না, মাও বা এই আরবান নকশালদের বিরুদ্ধে কি করে আইনি বা সাংবিধানিকভাবে আমরা লড়াইটা করতে পারি সেটাও বললেন। এবং তার পাশাপাশি খুব নির্দিষ্টভাবে 3টে জিনিস বললেন, সেটা এই মুহূর্তে আমি শোনাতে চাই। প্রথমেই আমি আপনাদেরকে শোনাতে চাই যেখানে হরিশ সালভেকে আমি প্রশ্ন করেছিলাম, হরিশ সালভে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই একের পর এক নির্দেশ অমান্য করছেন। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন 2014 সালেই বলা হয়েছে পুলিশ আউটপোস্টের কথা, আইডি কার্ড ব্যবহারের কথা, সিসিটিভির কথা। 2024 সালে এমনকি বিনীত গোয়েল, তার বিরুদ্ধে আদালত অবমাননার যে খাড়া, সেই খাড়া নেমে আসে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা প্রবণতা আছে। হরিশ সালভে এটা নিয়ে ঠিক কি বলেছিলেন প্রথমে শুনবো। মমতা ব্যানার্জি বা তার যে মিনিস্টার্স আছে তারা কেন, তাদের এগেনস্টে কেন মামলা করা যাবে না বা তারা অ্যারেস্ট হবে না কেন? কারণ কি ক্লিয়ারলি তারা যাদবপুর ইউনিভার্সিটিকে এরকমভাবে ছেড়ে রেখেছে। দে আর নট অ্যাবাইডিং বাই দ্য কোর্ট অর্ডার্স অর নো ফ্রম 2014. No, today, this is, I call it, in current terminology, I call it the Trump syndrome. If the courts decide against you, start challenging the courts. It's very clear from more than one occasion that the West Bengal government is very truculent when it comes to court orders. They get very petulant. They get upset when the court pulls them up. এবং ঠিক সেই জায়গা থেকে আমি নির্দিষ্টভাবে যে দুজনের কাছে প্রশ্নগুলো রাখবো, আমি প্রথমে বুদ্ধদেববাবু আপনার অনুমতি নিয়েই অভিজিৎ বাবুর থেকে আমি কয়েকটা নির্দিষ্ট বিষয় জানতে চাই। হরিশ সালভেও যে কথাটা বলছিলেন কাল এবং আজ আমরা সারাদিন ধরে যে ডেভেলপমেন্টগুলো দেখলাম, খুব নির্দিষ্টভাবে যে ডিরেকশন, 5টা ডিরেকশন ছিল অভিজিৎবাবু আপনার সময়, হোক কলরবের সময়। এক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রয়োজনীয় প্রবেশদ্বারগুলোতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে পুলিশ কর্মীরা তা প্রতিহত করতে পারে। 2, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশে শুধুমাত্র পরিচয়পত্রধারীদের জন্য সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ আইডি কার্ড। 3, যদি কোনো ছাত্র আন্দোলন করতে হয় তবে তারা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্থানে তা করতে স্বাধীনভাবে করতে পারবে যাতে ক্লাসের পরিচালনায় কোনো ব্যাঘাত না ঘটে। 4, যদি কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে চায় তবে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে একটি ডেস্ক থাকবে যারা সম্ভাব্য পরিদর্শনের বিবরণ যাচাই করে তাকে পাস ইস্যু করবে। এবং 5, প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রয়োজনীয় পুলিশ কর্মী মোতায়েন করার জন্য নির্দেশ দেবে। এগুলো সমস্ত কিছু আপনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন তখন ছিল, কিন্তু তারপরে যা অবস্থা তা একেবারে উল্টো। তো আমি হাইকোর্টের এই ইন্টারিম অর্ডারগুলো পাওয়া মাত্রই ইমপ্লিমেন্ট করা শুরু করেছিলাম। তারপরে অবশ্য অল্প দিনের মধ্যেই আমাকে সরে যেতে হয়,
কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে আমার পরবর্তী সময়ে যারা এই কর্তৃপক্ষ হয়েছেন বা ইউনিভার্সিটির দায়িত্বে এসছেন তারা এই ব্যাপারগুলোকে করার চেষ্টা করেননি, এবং সিসিটিভি যেগুলো আমি লাগিয়েছিলাম সেই সিসিটিভিগুলো তারা খুলে ফেলেছিলেন। এবং এইখানে একটা জিনিস উঠে আসছে যে এই যে অরাজকতা, এই যে বিশৃঙ্খলা, এই যে গণতন্ত্রের ওপর আঘাত, এই যে মানুষকে নিগ্রহ করার প্রবণতা, এই যে জিনিসগুলো যে যাদবপুরে চালু হয়েছিল, এবং তারপরে আরও যেটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে মদ, গাঁজা, চরস, তার যথেচ্ছ ব্যবহার সন্ধ্যের পর থেকে যে যাদবপুর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠত, সেই জায়গাটা যে আমি আটকাতে পেরেছিলাম, এবং সেই সময় হাইকোর্টের অর্ডারকে সাহায্য নিয়ে এবং আমার সঙ্গে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স দিয়ে মোটামুটি অবস্থাটা নিয়ন্ত্রণে ছিল। সুতরাং সেই জায়গাটাকে যদি পরবর্তী সময়ে কর্তৃপক্ষ মেনে চলতেন তাহলে আজকে এই অবস্থা দেখতে হতো না। আমি আবার নির্দিষ্টভাবে যারা দর্শক রয়েছেন তাদের একবার বলে দেব, আপনি যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার কথা বলেছিলেন, যেটা ইমপ্লিমেন্ট করা যেত হয়তো যদি রাজ্য সরকার, পুলিশ তারা সহায়তা করতো। আমি ঠিক সেই প্রশ্নটাই বারবার করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চান না যাদবপুরের এই সমস্যাগুলো মেটাতে। কেন বলছি, অভিজিৎবাবু যে সময় উপাচার্য ছিলেন সেই সময় ঠিক কি ডিরেক্টিভ ছিল, অর্থাৎ হাইকোর্টের থেকে নির্দেশগুলো কি ছিল আমি ফুল ফ্রেমে একবার দেখানোর জন্য বলবো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রয়োজনীয় প্রবেশদ্বারগুলিতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। 2 নম্বর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ শুধুমাত্র পরিচয়পত্রধারীদের জন্য সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ আইডি কার্ড যার কাছে আছে তার প্রবেশ ক্যাম্পাসে থাকবে। ক্যাম্পাসের ছাত্র, শিক্ষক, কর্মীদের জন্য আই কার্ড থাকবে। 3 নম্বর যেটা ছিল, যদি কোনো ছাত্র আন্দোলন করতে হয় তবে তারা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট স্থানে ছাত্র আন্দোলন করবে, ক্লাসকে ভণ্ডুল করে ছাত্র আন্দোলন করা যাবে না। 4 নম্বর ছিল, যদি কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে আসতেই পারে, আমাদের রিপাবলিকের অফিসেও অনেকে আছেন যারা দেখতে আসেন, সেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতেই পারেন, কিন্তু একটা ডেস্ক থাকবে যেখান থেকে নির্দিষ্টভাবে এই কাজগুলো পরিচালন করা হবে এবং তাদেরকে একটা ডে পাস ইস্যু করা হবে। বিদেশের বহু বিশ্ববিদ্যালয় এটা হয়, অক্সফোর্ড, কেমব্রিজ, অনেকেই ঘুরতে যান ট্যুরিস্টরা। এবং 5 নম্বর যেটা, প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কর্মী মোতায়েনের নির্দেশ। যখনই কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মতন হবে পুলিশ ডিরেক্টলি চলে আসবে। এইগুলো হয়নি এবং এটা একটা চেষ্টা চালানো হয়েছিল কিসের জন্য, এবং ঠিক সেই জায়গা থেকে আমাদের একটা ছোট্ট প্রতিবেদন, 110 সেকেন্ডের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা আপনাদের দেখাবো। একটাই প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চান, যেটা হরিশ সালভে বলেছেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কংগ্রেস যেভাবে ভিন্ডেরওয়ালা বা খালিস্তানিদেরকে নিজেরা তৈরি করে পরে তার ফল ভোগ করেছিল, ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই মাওবাদীদেরকে, কিষাণজিদেরকে, ছত্রধর মাহাতোদেরকে নিজেরা তৈরি করেছেন, লালন পালন করেছেন, এবং এখনও এই রিজার্ভ পলিটিক্যাল ফোর্সটাকে রেখে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটের স্বার্থে, এবং এর ফল মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজেই দায়ী, মাওবাদীদের থেকেও বেশি দায়ী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও হয়তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, কারণ দেশ বাঁচবে না যদি এই মাওবাদীরা বেঁচে থাকে এবং তারা নিজেদের মতন যা ইচ্ছা করার চেষ্টা করে। একটা প্রতিবেদন এবং তারপর আমি বুদ্ধদেব সাউয়ের কাছে কি কন্ডিশন যাদবপুরের সেটা বোঝার জন্য আসবো। দেশের অন্যতম 5 তারা বিশ্ববিদ্যালয়টি খবরের শিরোনামে চলে আসে মাঝে মধ্যেই, তবে অবশ্যই সুনাম নয়, দুর্নামের জন্যই। র্যাগিংয়ে ছাত্রমৃত্যু থেকে শহুরে নকশালের দেশদ্রোহিতা, কিছুই বাদ নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সন্ধ্যের পর সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ আগেও ছিল, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল ক্যাম্পাসের শহুরে নকশালদের দেশবিরোধী প্রচার। ইন্দ্রানুজ রায়ের একের পর এক দেশবিরোধী ফেসবুক পোস্ট, ক্যাম্পাসে আজাদ কাশ্মীর স্লোগান, সব থেকে বড় কথা ক্যাম্পাসের দেওয়ালে দেশবিরোধী স্লোগান নিয়ে কোনো মাথা ব্যথাই নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আর চোখে চোখ রেখে প্রশ্ন করায় রিপাবলিক বাংলার সাংবাদিকদের আটকে রেখে মারধর করল যাদবপুরের গুন্ডা বাহিনী।
ক্যাম্পাসে দাঁড়িয়ে গুন্ডামি করছে যারা, তারা আসলে কারা? ইন্দোল মজুমদার, এ থাকে স্পেনে, এর যারা হচ্ছে বাহিনী, তারা নেমে অর্গানাইজড হয়ে সরাসরি রিপাবলিককে আক্রমণ করেছে। জ্যোতির্ময় সেন, সাম্বো, নাজমুল গাজী তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা ছিল, অরিজিৎ সাহা, দেবার্ঘ যশ, শেখ আকাশ, সিফা আসলিন, ব্রাহ্মণী ভট্টাচার্য, কনিষ্ক গোস্বামী, শ্রীজাদা বাগচি, প্রিয়াংশু সাহা, অনির্বাণ সাধুকা। বিদেশ থেকেই যাদবপুরের দেশবিরোধী আন্দোলনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কে অর্থ যোগাচ্ছে এই দেশদ্রোহীদের? আমরা মানুষের দালাল, ওরা তো আমেরিকার দালাল। ৩-৪ জন লোক আছে, দুটো স্টুডেন্ট ইউনিয়ন আছে, ওরা ভাবছে কি ওইখানে যা ইচ্ছে করবে। রাজ্য সরকার হাত গুটিয়ে বসে, তাহলে যাদবপুরের এই দেশদ্রোহীদের কি ঠান্ডা করা সম্ভব? ওরা যেন না মনে করে যে ওই অভয়ারণ্যে ঢুকে গেলে কেউ আয় হাত দেবে না, সব ঠান্ডা হবে। কাশ্মীর ঠান্ডা হতে বলে, যাদবপুর কি ভারতবর্ষের বাইরে নাকি? ক্যাম্পাসে বসে দেশ বিরোধিতা হচ্ছে, অথচ সেসব দেখতে পায় না বামেরা। যে ইন্দ্রানুজ সোশ্যাল মিডিয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলে, তার হয়ে গলা ফাটাতে ভালোই পারে মহাশূন্যে বিলীন হওয়া সিপিএম। যারা এটা করেছেন তারা বামপন্থী নন, আমি তো বলি তারা আরএসএস এর পেইড এজেন্ট। কেন যাদবপুরকে সেন্টার অফ এক্সেলেন্স করা হলো না, সেই প্রশ্ন না তুলে যাদবপুরের ছেলেরা কেন স্বাধীন মত প্রকাশ করছেন তা নিয়ে মন্তব্য, এগুলো অবাঞ্ছিত। পুলিশের হাত পা বেঁধে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 হোক কলরব আন্দোলনের পর আদালতের একাধিক নির্দেশ থাকলেও সেসব খাতায় কলমেই রয়ে গেছে। এদিকে মাওবাদ দেশবিরোধিতা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোক বা রাজ্য সরকার, সবাই জেগে ঘুমাচ্ছে। এই বিষবৃক্ষকে উপড়ে ফেলা হবে কতদিনে? জবাব চায় বাংলা। বুদ্ধদেব বাবু, সচরাচর আমরা এই সুযোগটা পাই না। আপনার কাছে আজকে আমি একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, কারণ কি আমরা সাধারণত আমাদের চোখের ডাক্তারবাবুরা একটা কথা বলেন, মায়োপিক ভিশন। আমরা দূর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখছি, এবং যারা একটা শ্রেণী আছে যাদের একটা কথাই আছে, পেয়ে দেখা, চান্স পেয়ে দেখা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকেই চান্স পায়নি, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন পড়ানোর ছেলে মেয়েকে, এটা সবার আছে। কি কন্ডিশন যাদবপুর বিশ্ববিদ্যালয়, মানে কেন এটা সলভ করা যাচ্ছে না? এটা তো হাতি ঘোড়া সুনিতা উইলিয়ামসকে স্পেস থেকে ফিরিয়ে আনার মতন কঠিন কিছু নয়, নতুন কোনো অঙ্কের আবিষ্কার নয়। তাহলে কেন হচ্ছে না এই কাজগুলো? কি প্রবলেমটা একটু যদি খুলে বলেন। দেখুন, এইটা যাদবপুর ইউনিভার্সিটিতে যে প্রবলেমসগুলো দেখছেন, এগুলো একটা লেভেলে দেখছেন, তার অনেকটা উপরের থেকে, এবং বাইরের থেকে যে যার মতো একটা কমেন্ট করছেন। সেই কমেন্টটা দেখা যায় যে অনেক সময় একটা টপ লেভেল কমেন্ট করা হলো, সেটা হয়তো ছাত্রদের সেন্টিমেন্টের বাইরে চলে গেল, কিংবা রাজনৈতিক মন্তব্য যেখানে অনেক সময় চাপানুতোর জলে দেখা যায় যে সেখানে কে কত খারাপ কথা বলতে পারে, সেইগুলো করে একটা ইউনিভার্সিটির ভেতরের সলিউশন হয় না। কারণ কি, ইউনিভার্সিটির ভেতরে যে পুলিশ ঢুকবে না এরকম কোনো কিন্তু একটা কোথাও লেখা নেই না। পুলিশ ঢুকতেই পারে, তার দেশের আইন অনুযায়ী ঢুকবে। যাদবপুর ইউনিভার্সিটির লজিস্টিক্স এবং যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা মূলত পড়াশুনোর জন্য, গবেষণা করার জন্য, সেই অনুযায়ী কিছু প্রজেক্ট আছে, সেগুলোতে কাজ হয়। সেখানে আজকের কোথাও যদি মাওবাদী থেকে থাকে, কোনো ছাত্ররা যদি মাওবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তাহলে সেইগুলো যাদবপুর ইউনিভার্সিটির যে একাডেমিক স্ট্রাকচার বা তার যে শাসন যন্ত্র আছে সেটার মধ্যে আসে না। সুতরাং এটা আইনের ব্যাপার। তাহলে স্টেট গভর্নমেন্ট, আমি একসাথে বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন সেন্ট্রাল গভর্নমেন্টকেও আমরা ভোট দিই। সুতরাং আমি মনে করি যে কোথাও না কোথাও তাদেরও একটা দায়িত্ব থেকে থাকে। বিভিন্ন রকম কন্ট্রোলিং বডি আছে, ইউজিসি, ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন, তাদেরও বিভিন্ন জায়গায় ইন্টারভেন করার জায়গা আছে। যাদবপুর ইউনিভার্সিটিতে রাজভবনেরও একটা জায়গা আছে সেখানে ইন্টারভেন করার। আবার রাজ্য সরকারেরও একটা সুপ্রিম ক্ষমতা আছে, যেটাকে আমি বলছি না, অ্যাক্টের মধ্যেই আছে, সেকশন 55। যদি কোনো জায়গায় আইনি কোনো জটিলতার সৃষ্টি হয় বা ইনকনক্লুশন আসে, তাহলে সেক্ষেত্রে সেকশন 55-এ রাজ্য সরকার যেটাই বলবে সেটাই ফাইনাল। তো এইগুলো তো গেল আইনের কচকচানি। কিন্তু একটা একাডেমিক ইনস্টিটিউট, তাকে যদি আমি সুরক্ষা দিতে চাই, তাহলে প্রথম দেখতে হবে যে একাডেমিক্সটা ঠিকঠাক চলছে। তো একবার রুমা পাল ওখানে এসেছিলেন, তিনি বলেছিলেন
যে ফ্যাকাল্টি, তখন আমি সবে জয়েন করেছি 1-2 বছর পরে, যে ফ্যাকাল্টির পাওয়ার ইজ ম্যাক্সিমাম, মানে ইভেন নো লেস দ্যান ভাইস চ্যান্সেলর। অনলি ভাইস চ্যান্সেলর এক্সিকিউশন পারপার আছে, যেটা ফাইনালি ডিক্লেয়ার্ড হবে, কিন্তু এভরিহোয়ার ফ্যাকাল্টি কন্ট্রাডিক্ট করবার জায়গা আছে এবং ভাইস চ্যান্সেলর ইজ বাউন্ড টু ডিসকাস উইথ ফ্যাকাল্টি। দ্যাটস ওয়াই ইট ইজ নট কল্ড টিচার, অনলি টিচার বলা হয় না, ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি মানে তার কথাটার একটা মারাত্মক গুরুত্ব দিতে হবে। সে জায়গাটাতে আমি দেখেছি বিভিন্ন সময়ে, অ্যাটলিস্ট আমি এই জায়গায় এখন একটু সিনিয়রিটির জন্য এবং আগে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার জন্য আমি বিভিন্ন জায়গায় রিয়াক্ট করি, এবং অদ্ভুতভাবে আমি দেখেছি যে সেই রিয়াকশানের ভাইস চ্যান্সেলর আমার সাথে ডিসকাস না করে কি উল্টে আমি যখন একটা চিঠি করলাম, কয়েকদিনের মধ্যে একটা পাল্টা ফেক চিঠি আমার এগেনস্টে করে দিয়ে সেইটার তদন্ত করা হচ্ছে। অথচ আমি যখন একটা কনস্ট্রাকটিভ চিঠি ওনাকে দিয়েছি, তিনি সেটার কোনো উত্তর দেন না। এটা এবার রিসেন্টলি ডেভেলপমেন্ট, আমি জানি না এর আগেও সেরকম হয়তো ঘটে থাকে। বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেশনে কখনো বা ডিন, কখনো বা হেড, তারা এগুলোকে ইগনোর করে। লাস্ট আমি 21 সাল থেকে চেয়েছিলাম যে বিওএসের রিজলিউশনগুলো আমি 2024 সালের মার্চের 2 তারিখ কি 3 তারিখে হেডকে একটা মেল করি, উনি সেটার কোনো উত্তর দেননি। তারপরে কিছুদিন পরে আমি কি আরটিআইতে কমপ্লেন করি, এবং আরটিআইতে সেখানে কি দেখা হয়েছিল না, আমি দুটো জায়গায় ডেটটাকে এদিক ওদিক করেছি, মানে একটা জায়গায় ডেট আর চিঠির শুরুতে ডেটটা দুটো আলাদা বলে তারা নাকি আমাকে উত্তর দিতে পারবে না। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমি তো 24 সালের মার্চে করেছিলাম, তাহলে তো উত্তরটা দিল না কেন? মানে আপনি বলছেন এর মধ্যে সিস্টেম্যাটিক্যালি চাপা দেওয়ার কেস আছে, কোন জায়গায় গেছে আপনি ভাবুন। তারপরে যখন আমি ভাইস চ্যান্সেলরকে চিঠি করলাম কয়েক মাস আগে, তখন ভাইস চ্যান্সেলর ভাস্কর গুপ্তই, তিনি বললেন আপনি আরটিআইতে বিওএসের রিজলিউশন চান। অদ্ভুত, ভাইস চ্যান্সেলর বিওএসের রিজলিউশন, আসলে যেটা হয়েছে কি, বিওএসের রিজলিউশন প্রিজার্ভড নেই, এখন ম্যানিপুলেট করে সেগুলোকে বানানো হচ্ছে লাস্ট ন্যাকের সময়। এইগুলো হচ্ছে কি আসল জায়গা। তার কারণ মানে আমি বলছি যে এই ভীমরুলের চাকগুলো যদি আমি বলি, আমাকে এই কারণে লোকের অপছন্দ, আমি এরকম একটা শব্দ বলে দিলাম হঠাৎ করে, ভীমরুলের চাক, কিন্তু ভীমরুলের চাকগুলো ভাঙাটা খুব দরকার বিভিন্ন জায়গায়। যদি আমি ঠিক সেটাই বলি, তাহলে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? প্রথম দেখুন, ব্যবস্থা তো আগে হুট করে নেওয়া যাবে না। ধরুন আমি একটা বলেছি, কেউ তো সেটার উপরে বেস করে নেবে না, মানে ভাইস চ্যান্সেলর দোষী। মানে আমি যদি বলি, আমি একটা গ্রাফিক্স দেখাবো খুব নির্দিষ্টভাবে, জবাব চাই, জবাব দাও, কার বিরুদ্ধে জবাবটা চাইবো? এই ছাত্রছাত্রীরা যারা 1 বছর 2 বছর হলো কলেজে ইউনিভার্সিটিতে এসছে, তারা হয়তো আজাদ কাশ্মীর লিখেছে, কিন্তু মোছার দায়িত্ব কার? ভাইস চ্যান্সেলরের, প্রো ভাইস চ্যান্সেলরের, রেজিস্ট্রারের। ওমপ্রকাশ মিশ্র তিনি ঘুরে বেড়াচ্ছেন, মনোজিৎ মণ্ডল তিনি ঘুরে বেড়াচ্ছেন, জুটা তাদের সদস্য, তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে এবং বড় নেতৃত্বে আছেন। কারা? কারণ ছাত্রছাত্রীরা বদলে যাবে, টিচার নন টিচিং স্টাফ তো আছে, তাদের বিরুদ্ধে কি আমরা এই প্রশ্নটা করবো না বুদ্ধদেব বাবু? হ্যাঁ, আমি তো তাই বলছি যে আমি তো প্রথমে এই জন্য বললাম যে রুমা পাল, জাস্টিস রুমা পাল বলে গিয়েছিলেন ফ্যাকাল্টি, কেননা পাবলিক এখানে টাকা দেয়, মানে আমি গভর্নমেন্ট বলবো না, গভর্নমেন্ট হচ্ছে কি পাবলিকের সরকারের কেয়ারটেকার। সুতরাং সেখানে পাবলিকের টাকা এখানে আসছে, তারা কেন দেয়? একজন টিচার, আমি যতই সুপ্রিম হই না কেন, পাবলিককে কোনো টাকা সেখানে আসবে না যতক্ষণ না একটা কালেকটিভ ব্যাপার আসছে। সেই কালেকটিভ ব্যাপারে ফ্যাকাল্টির রাইট আছে যে জনসাধারণের মাইনেতে, মানে টাকায় আমার মাইনে হয়, অথচ জনসাধারণের টাকাকে এইরকমভাবে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে মিসম্যানেজমেন্ট করা হচ্ছে, আর ফ্যাকাল্টি চুপচাপ বসে থাকছে। এটা আমি মনে করি অন্যায়। ফ্যাকাল্টিরা তাদের দায়িত্ব পালন করছে না। অভিজিৎ বাবু, এটা কি আপনি মানছেন? মানে আপনার মত কি? আমি যখন ছিলাম তখন আমি গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন সময় ইসি এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে ছিল, ওনারাও তখন ছিলেন, তখন এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। আমি যে সমস্যাটা দেখেছিলাম এবং আমার যেটা মনে হয় যে যাদবপুর একটা বড় কারণ এই ধরনের চলাচল, বামপন্থী রাজনীতি অনেক জায়গাতে আছে, অনেক ইউনিভার্সিটিতেই আছে, কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা বা হিংসা সেখানে নেই।
তার একটা প্রধান কারণ আমার যেটা মনে হয়েছে, এখানে কিছু কায়েমি স্বার্থ কাজ করে। যেমন আমি যখন ছিলাম, আমি তখন একটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম যে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে সমস্ত যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো হয় তার একটা সরকারি অডিট হবে। সেই হয় না, হয়নি, সব সময় হয় না। 2017 সালের পরে আর হয় মানে 2017 থেকে এখন হচ্ছে 25, মানে কি টাকা খরচা হচ্ছে, কোথায় যাচ্ছে, এটা আপনি বলছেন অডিট হয় না? আমি যা দেখেছিলাম, আমি যদিও কমার্সের এক্সপার্ট নই, কিন্তু আমার দেখে মনে হয়েছিল সব ট্রানজাকশানে ট্রান্সপারেন্সি নেই। আচ্ছা, সেই জন্য আমি সব ক্ষেত্রেই সরকারি অডিট করাতে চেয়েছিলাম। এইটা একটা কারণ। 2 নম্বর কারণ আমার মনে হয়েছে যে এই যে লাখ লাখ টাকার মাদকদ্রব্য যাদবপুরে ঢুকতো, সেই জায়গাটা তো আমি আটকে দিয়েছিলাম, সুতরাং সেইখানেও একটা কিন্তু লাখ লাখ টাকার মাদক ঢুকতো মানে বুঝলাম। মাদক ঢুকতো মানে প্রতিদিন সন্ধ্যাবেলা অজস্র মাদকের ব্যবহার যাদবপুরের ক্যাম্পাসে হতো। আমি যে সময়ে ঢুকেছিলাম সেই প্রথম দিকটার কথা বলছি, পরেও কাগজে পড়েছি হয়, এবং বিভিন্ন সময়ে মদের বোতল থেকে আরম্ভ করে সব রকম এখানে অনাচার ব্যভিচার চলে। তো সেই জায়গাটাকে আটকেছিলাম, কারণ আমি মধ্যরাত্রে টহল দিতাম এবং সেই সময় আমি যাদের ধরতে পেরেছি তাদের তক্ষুনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। পরে অবশ্য এইটা রটে গেছিল যে ভিসি স্যার মধ্যরাত্রে ঘুরে বেড়ায়, সেই জন্য আর পরে এই ধরনের ঘটনাগুলো ছিল না। আর মানে আপনি নিজে যেতেন টহল দিতে? মধ্যরাত্রে টহল দিতাম। তখন আপনি সিসিটিভির কথা বলেননি? হ্যাঁ, সিসিটিভি তো লাগাই, তারপরেই তো সিসিটিভি লাগাই আমি, এবং সমস্ত জায়গায় ফ্লাড লাইট দিয়েছিলাম, যার ফলে কোনো জায়গা অন্ধকার ছিল না, যার ফলে এই ধরনের বাইরের লোক এসেও যে অনাচার ব্যভিচার করবে সেই সুযোগটা ছিল না। এবং গেটগুলোকে বন্ধ করেছিলাম, গেটে প্রপার ওয়েতে আইডেন্টিটি বা সেইভাবে না হলে ঢোকা যেত না। তো সেই জায়গাগুলোতে অনেকের অসুবিধা হয়, যেটা আপনি বললেন ভীমরুলের চাক। তো যাই হোক, এই ধরনের অসুবিধাগুলো এর মধ্যে যথেষ্ট ছিল। আরেকটা করেছিলাম আমি যে ডাইরেক্ট রাজনৈতিক ইন্টারফিয়ারেন্স, এই জায়গাটাকে আমি বন্ধ করার চেষ্টা করেছিলাম। আমার মনে হয়েছিল এটা একটা একাডেমিক ইনস্টিটিউশন, এইখানে রাজনীতি বা রাজনৈতিক চেতনা থাকতে পারে, কিন্তু ডাইরেক্ট রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিটা ব্যাপারে সেইটা আমি অ্যালাউ করতাম না, টলারেটও করতাম না। সে যে দলই করুক না কেন, আমি নিজে রাজনীতির লোক নই, রাজনীতি কোনোদিন করিনি। সেই জন্য আমি মনে করি যে একাডেমিক ইনস্টিটিউশনে রাজনীতিটা ডাইরেক্টলি থাকা উচিত নয়। সেই জায়গাটাকে আমি বন্ধ করেছিলাম, এবং সন্ধ্যাবেলা থেকেই এখানে রীতিমতো তখন চেকিং হতো, অ্যালার্ট থাকতেন সবাই, সিকিউরিটিরাও তখন খুব কোঅপারেট করতেন। তো সেই সময় আমি ওগুলোকে পুরোপুরিভাবে আটকাতে পেরেছিলাম। সিকিউরিটির কথায় মাথায় এলো, আমি সেই ছবিটাও যদি দেখানো যায় আমি বলবো, সিকিউরিটির যে হাই হ্যান্ডেডনেস, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি হতেই পারে, যেটা বুদ্ধদেব বাবু বলেছিলেন, আমি ওনাকে ইন্টারভিউ করেছিলাম, সেই সময় উনি বলেছিলেন যে অবসরপ্রাপ্ত যারা সেনাকর্তারা রয়েছেন তারা হয়তো সিকিউরিটির দায়িত্বে থাকতে পারেন, সেরকম ব্যবস্থা হতে পারে। কিন্তু যাদবপুরের সিকিউরিটি তো পুলিশ বা এনআইএ বা সিবিআই এরা নয়। যাদবপুরের ল অ্যান্ড অর্ডারটা তারা কেন এত দায়িত্ব নিচ্ছে? আর যদি ভয়ঙ্কর এই স্বপ্নের র্যাগিং মৃত্যুর মতন আরও ব্রুটাল কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটে, এনারা তো ফেসে যাবেন। যে কোনো সময় যা যাদবপুরের যে অবস্থা, আপনি চিন্তা করুন, স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী সহ উপাচার্য নেই, স্থায়ী ডিনেরা নেই, স্থায়ী আপনার রেজিস্ট্রার নেই। তো এই যে একটা ব্যবস্থা চলছে, এতে যে কোনো সময় যে কোনো রকম গণ্ডগোল, যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। এবং যেহেতু সিসিটিভিগুলো লাগানো ঠিকমতো হয়নি, কতটা লেগেছে কেউ পরে আমি জানি না, বা সেগুলো আদৌ কাজ করে কিনা বা পুরোটা কাজ করে কিনা সেটাও বলতে পারবো না। কিন্তু যাদবপুরের ক্যাম্পাসের যা বিশৃঙ্খল অবস্থা, এবং যেখানে কোনো রকম গণতান্ত্রিক পরিবেশ নেই, এবং যে কোনো সময় যে কোনো কাউকে নিগ্রহ করা যায়, এবং র্যাগিংয়ে একটি ছাত্রের অপমৃত্যু থেকে শুরু করে যে রকম গুন্ডামি চলছে, তো সেই ব্যাপারে যা সিকিউরিটি রয়েছে তারা অপ্রতুল, এবং এই সিকিউরিটি দিয়ে চলবে না। আমি মনে করি পুলিশ দরকার, প্লেন ড্রেসে পুলিশ দরকার, এবং প্রয়োজনে পুলিশের ডাইরেক্ট হস্তক্ষেপ না করলে এই ধরনের গুন্ডামি বা বদমাইশি বন্ধ করা খুব মুশকিল। এবং সেই সঙ্গে আমি আরেকটা কথা বলবো, যে যেসব ছাত্রছাত্রীরা, তথাকথিত ছাত্রছাত্রীরা এই ধরনের কাজগুলো করছে বা করেছে, তাদের কিন্তু ছাত্রছাত্রী আখ্যা দেওয়াটা ঠিক নয়। এরা কিন্তু দুষ্কৃতী, এরা কিন্তু ছাত্ররূপী দুষ্কৃতী।
এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুব প্রয়োজন এবং এই ধরনের যাতে প্রবণতা আর ছড়িয়ে না পড়তে পারে সেইটাও দেখতে হবে। তার জন্য যতটা স্ট্রিক্ট হওয়া দরকার দেখতে হবে এবং এই ছাত্রছাত্রী বলতে যাদের আমরা দেখছি তাদের সম্বন্ধে অনেকে বলে এরা নাকি মেধাবী, কিন্তু আমার মনে হয় সত্যিকারের মেধা যারা আছে তার মধ্যে একাডেমিক ডিসিপ্লিনও আছে। সুতরাং এই যে মেধার কথা বলা হচ্ছে এটা একটা ভ্রান্ত ধারণা। এই ধরনের মেধার কিন্তু আমাদের দেশে দরকার নেই। আপনাকেই তো একটা শ্রেণী এবার অশিক্ষিত বলে দেবে, এখানে দেখার পরই বলবে যে এই অভিজিৎবাবু কিচ্ছু জানেন না, একটা হয়তো রিজিড একটা মানুষ, একটা মানে যে ধরনের সাংঘি চাড্ডি এই ধরনের কথাবার্তাগুলো হয়তো বলে দেওয়া হবে। কিন্তু এটা তো সত্যি যে মানে উন্নতি করতে গেলে একটা একাডেমিক ডিসিপ্লিন বা প্রফেশনাল ডিসিপ্লিন প্রয়োজন। কিন্তু এদেরকে মানে আমি আবারও বলছি, মানে এদেরকে আমি বেনিফিট অফ ডাউট দিয়ে দিলেও এদের মাথার পেছনে কারা? আমি তো মানে আপনার মতন অভিজিৎবাবু, আপনাকে আমি ডিরেক্টলি বলছি না হয়তো, কিন্তু আপনার মতন কোনো শিক্ষক বা কোনো একটা বড় কাবাল যাকে বলে ইংলিশে, একটা গোষ্ঠী, তারা যদি না থাকে এদের এত সিস্টেমেটিক্যালি মাথাটা খাচ্ছে কারা? এদের পেছনে যারা রয়েছে এক্স্যাক্টলি কারা রয়েছে, এখানে নানান রকম কথা নানান জায়গা থেকে উঠে আসে, কিন্তু এক্স্যাক্টলি কারা রয়েছে সেটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি না হলে হবে না। আমি প্রথমেই বলেছিলাম একজন রিটায়ার্ড জাজকে দিয়ে এবং বাইরের স্টেটের লোককে মেম্বার করে একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে দেখা দরকার যে যাদবপুরকে সিস্টেমেটিক্যালি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে এর পেছনে কারা কাজ করছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিগুলো কারা ইনিশিয়েট করছে, কারা পারপিচুয়েট করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা খুব দরকার। সেই জায়গাটাকে দেখতে না পারলে হবে না। এবং মিস্টার সালভে আজকে যেটা বলেছিলেন আমিও একবার সেই দাবি তুলেছিলাম যে এনআইএ এনকোয়ারি হওয়া খুব জরুরি। অর্থাৎ একটা প্রপার এনকোয়ারি যদি ঠিকমতো না হয় তাহলে এই বিশৃঙ্খলা বা এই গুন্ডামি বন্ধ করা খুব মুশকিল এবং এই প্রবণতা যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে সেটা আমাদের স্টেটের পক্ষে, আমাদের দেশের পক্ষে খুব ক্ষতিকর। এবং আপনি যখন এই কথাটা বললেন আমি পিসিআরকে বলবো, হরিশ সালভে ভিন্ডেরওয়ালাকে নিয়ে যে উক্তিটি করেছেন সেটা তো আমরা শোনাবই, কিন্তু তার আগে অভিজিৎবাবু যেটা বললেন সেটা আরেকবার একটু শুনে নিই দর্শকদের বোঝার জন্য। হরিশ সালভে নির্দিষ্টভাবে বলেছেন যে অর্ণব গোস্বামী আমাদের এডিটর ইন চিফ ছিলেন, যে যদি প্রয়োজন হয় তোমরা যাও বা যে কেউ সুপ্রিম কোর্টে এই পিটিশনটা ফাইল করতে পারে আইনজ্ঞ, এবং দেশের স্বার্থে এনআইএ তদন্ত হোক। কারণ পুলিশি আউটপোস্ট যদি পুলিশ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসাতে না পারেন কোনো অসুবিধা নেই, একটা পুলিশ আউটপোস্ট না বসালে দেশ থেমে থাকবে না, আর্মি ঢুকবে, স্যানিটাইজ করবে, সেনা ঢুকবে, এই অপশনও আছে। হরিশ সালভে কাল ঠিক কি বলেছিলেন এনআইএ তদন্তের অংশটি নিয়ে সেটা শুনবো। না, আর্টিফিশিয়ালি যেভাবে মাওয়িস্টকে একটা মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ইনডাইরেক্টলি শি ইজ গিভিং দেম সাপোর্ট, allowing them to be there so that there's some coexistence between both sides and her. It is apparent on its face. A lot of political formations today look the other way. You know of the Delhi chief minister who has recently been unseated. He's cozying up with the Khalistanis for Punjab. I have very little doubt in my mind that the Maoists are very useful when it comes to elections, and this is payback time. I would suggest Arnab seriously consider filing a petition in the Supreme Court for these two young ladies. Their constitutional right has been taken away, their dignity has been violated. The Supreme Court asked the Supreme Court to direct the National Investigative Agency to go there to see what is going on and to give a full report to the Supreme Court and prosecute those responsible for this. It's obvious you cannot leave this investigation to the West Bengal police or to the West Bengal police. এবং এর পাশাপাশি হরিশ সালভের আরেকটা অংশ আমি শোনাবো, যেখানে হরিশ সালভে নির্দিষ্টভাবে বলেছেন যে কংগ্রেস যেভাবে ভিন্ডেরওয়ালাদের মাথায় তুলেছিল ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসছেন। শুনুন। You know, the communists brought violence into the political culture of Calcutta, and as they say, sow the wind, reap the whirlwind. Mamata Banerjee is the whirlwind they are reaping. Mamata is doing the same thing. She's sowing the whirlwind. God knows what she will reap. This will get out of hand one day, absolutely out of hand. We must remind ourselves Congress brought Bhindranwale into the political mainstream to try and checkmate the Akalis. The rest, the country had to pay a dear price for what followed.
বুদ্ধদেববাবু খুব নির্দিষ্টভাবে যদি 5টা পয়েন্ট আমি জানতে চাই আপনার থেকে, কি কি মারাত্মক ভুল যাদবপুরে হচ্ছে বা যেগুলোকে কোর্স কারেকশন করা উচিত, সেটা যদি 5টা পয়েন্ট আমাদেরকে বলেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে প্রত্যেকটা মিটিংয়ের রিজলিউশন অ্যাট দ্যাট মানে ওই মোমেন্টেই একদম পুরো রেজিস্টারভুক্ত করা, অ্যাটলিস্ট অন্তত ড্রাফট, পরে ফাইনাল করে চেয়ারপারসন হয়তো সই করবেন। কেননা লাস্ট একটা মিটিংয়ে দেখা গেছে যে এখনও পর্যন্ত রিজলিউশন হয় না, মিটিংটা ছিল এমার্জেন্সি, আমি নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, তার রেজলিউশন এখনও হয়নি, এবং কয়েকদিন পরে সেটা কী হবে জানি না। এটা মানে আলোচনাকে ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। 2 হচ্ছে গিয়ে কি, যে কোনো ভালো ইনস্টিটিউটে দেখবেন যে টিচাররা তাদের ক্লাসগুলো তো নেয় প্লাস হয়তো এক্সট্রা ক্লাস নেয়, এখানে ক্লাসটা খুব কম হয়, এবং কিছু কিছু টিচার আছেন একটা সেমিস্টারে 3 দিন ক্লাস নেয়। তো এইগুলোতে অ্যাকাউন্টেবিলিটি নেই, টাকা মাইনে নিচ্ছেন কিন্তু হ্যাঁ, এবং অনেক টিচার আছে দেখা যাবে যে শুধু ক্লাসের সময়টুকুন আসে তারপরে বাড়ি চলে যায়। মানে ছাত্ররা যে আলাদা করে একটা যে এনভায়রনমেন্ট, এটা আপনি আর্টসে বলছেন না সায়েন্সে? এটা সায়েন্সে, আর্টসে তো মারাত্মক। আচ্ছা, সায়েন্সে এই ধরনের জিনিস হচ্ছে, এর পাল্টা তো যুক্তি দিতেই পারে যে তারপরেও ছাত্রছাত্রী এত ভালো ক্যাম্পাসিং ইন্টারভিউ পাচ্ছে, তার কারণ কি যাদবপুরের ব্র্যান্ডটার জন্য কিছু ভালো স্টুডেন্ট আছে। দেখুন এখানে হচ্ছে না, তিনটে ক্যাটাগরি। একটা স্টুডেন্ট, একদল স্টুডেন্ট আছে আউটস্ট্যান্ডিং, তাদের টিচাররা না পড়ালেও তারা পড়ে নেয়, ঠিক আছে, হয়তো বা দেখা যাবে যে অনেক সময় আমাদের থেকে তারা ভালোও জানে। আরেকটা স্টুডেন্ট আছে তাদেরকে পড়িয়ে কিছু হবে না, সেটাও একটা পার্সেন্টেজ আছে। আরেকটা আছে যাদেরকে পড়ালে একটু মনিটর করলে তারা বেশ ভালো রেজাল্ট করে যায়, অনেক সময় দেখা যায় তারা আউটস্ট্যান্ডিংও করে ফেলে। উই আর ফর দ্যাট। এই যে চান্স পেয়ে দেখা বলে যে কথাটা বলা হচ্ছে, যাদবপুরে চান্স পাওয়া কি সত্যি খুব টাফ? অপেক্ষাকৃত তো টাফ বটে, সে বিষয়ে কোনো এই যে যাদের কিছু হবে না বলছেন, বা এই যে মাওবাদী যারা র্যাডিক্যালাইজড হচ্ছে, তারা কি করে চান্স পাচ্ছে? তারা তার মানে মেরিটোরিয়াস ওখানে গিয়ে, এবারে বলছি যে এই যে ধরুন লাস্ট আমি বলছি ইন্টারফেয়ার করছি, তারা হচ্ছে মিসগাইডেড ইন্টেলিজেন্স, মিসগাইডেড ইন্টেলিজেন্স। সেই ইন্টেলিজেন্সটা কমপ্লিটলি মিসগাইডেড, এবং সেটা আমাদের দেশের কোনো কাজে তো লাগছেই না, বরং দেশ বিরোধী অ্যাক্টিভিটিতে অন্য কেউ তাদের কাজে লাগে। নকশাল পিরিয়ডে যে কাজটা হয়েছিল এক সময়, এবং খুব ভালো ভালো ছেলেকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়। এই যে ধরুন সুইসাইড যেটা হয়েছিল, সুইসাইড বলছি, র্যাগিং যেটা হয়েছিল, 12 জন আজকের যে জেলে আছে, প্রত্যেকটা একটা দুটোকে বাদ দিলে অন্ততপক্ষে 10 জন স্টুডেন্টকে আমি চিনি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একটু যদি তারা মেন স্ট্রিমে থাকতো, একটু যদি তাদেরকে মনিটরিং করা হতো, তারা আউটস্ট্যান্ডিংই। এতটা জোর দিয়ে আমি বলছি, আমি নাম জানি তাদেরকে, এবং ডাইরেক্টলি আমার স্পেশাল পেপারও 1-2 স্টুডেন্ট আছে, বেশ ভালো স্টুডেন্ট ছিল, তাদের ভালো জায়গায় চান্সও পেয়েছিল। এই মগজ ধোলাই মানে আমি আবারও বলছি, আপনারা আসলে নিজেরাও বলতে চান না, মানে এই যে যারা আসলে এই মগজ ধোলাইটা করছে, সেই মাথাগুলোকে যদি আমরা সরিয়ে নিতে পারি, তাহলেই তো কেল্লা ফতে হয়ে যাবে। দেখুন, মাথাগুলোর জন্য আপনি আমাকে হিন্ট দিতে পারি, কিন্তু তার প্রমাণ আমার কাছে নেই। জাস্ট একটু আপনি কয়েকদিন তাদেরকে 1 মাস ধরে একটু ট্রেস করবেন, একদম ধরা পড়ে যাবে। আচ্ছা, এবারে আপনাকে একদম ক্যাটেগরিলি 2টো আমি এক্সাম্পল বলে দিচ্ছি কীরকম ভাবে চলে। একটা অ্যাডমিনিস্ট্রেশন, এবং সেখানে একটা মানিটারি লেনদেনের ব্যবস্থা থাকলেও আমি আশ্চর্য হয়ে যাব না। ইউজিসির গাইডলাইন অনুযায়ী, মানে একাডেমিক স্ট্যান্ডার্ড এবং রিসার্চের কোয়ালিটিটাকে মেনটেন করার জন্য তারা রুল করেছে যে প্রফেসর হলে 8 জনের বেশি রিসার্চ করাতে পারবে না। আমি নিজেও ফিল করি 8 জন বেশ ডিফিকাল্ট, 4 জন 5 জন একটু কঠিন। আইএসআইতে গেলে দেখবেন একজন টিচার একসাথে 3 জনের বেশি টিচার রিসার্চ করায় না। সেখানে 8 জন দিয়েছে ইউজিসি প্রফেসরের জন্য, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 6 জন, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 4 জন। আর্টস ফ্যাকাল্টিতে আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম, তখন সেখানে রুল ভেঙে তারা যে সমস্ত যুক্তিগুলো দিয়েছে, কোনোটার সাথে আমি একমত নই, কেন সম্পূর্ণ ছেদযুক্তি। এডুকেশন ডিপার্টমেন্টে এই মোমেন্টে 100 জন ছাত্র আছে যাদের কোনো সুপারভাইজার নেই। তার কারণ কি না, প্রত্যেক টিচার এক্সহস্টেড। কিন্তু সেটা কি লিগ্যাল না ইলিগ্যাল? কমপ্লিটলি ইলিগ্যাল, কমপ্লিটলি ইলিগ্যাল। সেটা নিয়ে তো এই যে পিএইচডি তো আরেকটা বড় স্ক্যাম হতে চলেছে। আমি এন্ডোর্স করিনি, এবং অদ্ভুতভাবে তাহলে পিএইচডি তো আরেকটা বড় দুর্নীতি হতে চলেছে। ওটা সুপার নিউমেরিটি পোস্ট করেছে, আদপে কোনো সুপার নিউমেরিটি বলে বিজেডি থাকতে পারে না, এবং সেইটাতেই আমি যখন এগ্রি করিনি,
তারপরেই এই যে আমি যে অপসারিত হওয়ার পিছনে রাজভবনকে হয়তো ভুল বোঝানো হয়েছিল, সেটা একটা কারণ। বলুন তো, একজন টিচার কেন সে 20 জনকে রিসার্চ করাবে? তাতে কোয়ালিটি থাকে কি কারণে? ছাত্রদের ভালোর জন্যে। কি করে আপনার ক্যাপাসিটি, আপনি 8 জনের বেশি রিসার্চ করাতে পারেন, এটা আমি বিশ্বাস করি না, এবং কোনো ওয়েল মিনিং টিচার বিশ্বাস করে বলে আমি বিশ্বাস করি। বেশ বেশ, আমি তাহলে সেই জায়গায় এইটা আসলে কি, ওই যে হয়তো কোথা থেকে টাকা আসছে কিনা আমি জানি না, মাওবাদী কিনা আমি জানি না, কিন্তু এই স্টুডেন্টগুলোকে কাজে লাগানো হয়। রিসার্চ করিয়ে দেবো, কিচ্ছু করতে হবে না, আপনি সমস্ত রিসার্চ পেপার এই জায়গা থেকে অভিজিৎ বাবু একদম শর্টে আমি জানতে চাইছি, এই কিছু কাজ করতে হবে না পলিটিক্সে, এই কাজগুলো করে দে, কিছু কাজ করতে হবে না তোর ইউএসএইড এর টাকা দিয়ে দেওয়া হবে, কিছু কাজ করতে হবে না একটা এনজিওতে পিএইচডি পেয়ে যাওয়া, এনজিওতে ঢুকিয়ে দেবো, কিন্তু তার বদলে এই ছেলেমেয়েগুলো, ব্রাইট ছেলেমেয়েগুলো, তাদের যেভাবে মগজ ধোলাই করা হচ্ছে, এটা তো দেশের বিরুদ্ধে তাদের চলেছে। মানে একটা করে হাফিজ সঈদ আছে এবং আজমাল কাসাবকে তারা এভাবে ট্রেনটা করছে, বিরুদ্ধে না, দেশকে খোপলা করে দিচ্ছে। এই যে গুলো মানে রিসার্চ করে, তারা কি রিসার্চের কোয়ালিটি বলবো? তারা কয়েকদিন পরে চাকরি পাচ্ছি না বলে হাহাকার করবে, এবং তারা পড়াশোনা কি করে হতে পারে একজন টিচার? আমি তো বলছি, আপনি এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে দেখুন যে পেপারগুলো রিসেন্টলি বেরিয়েছে, তাদের হচ্ছে কি কোথায় তারা আছে, তাদের কাজ কি, আর তাদের পেপারে কি আছে। অভিজিৎ বাবু, এই যে একাডেমিক এথিক্স, সেই জিনিসটা যাদবপুরে দিনের পর দিন আস্তে আস্তে নষ্ট হয়ে আসছে, এবং একাডেমিক এথিক্সে যেহেতু নষ্ট হচ্ছে, এই জন্য যে রুলগুলো সেগুলো ইচ্ছে মতোকে ফ্রেম করে বা ডিস্টর্ট করে সেইগুলোকে কাজে লাগানো হচ্ছে। এবং এর পেছনে উনি যে কথা বলছেন, থাকতে পারে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, সেটা তো আমরা এখান থেকে বসে বলতে পারবো না, কিন্তু কোনো না কোনো ইন্টারেস্টও আছেই, নইলে এই একাডেমিক রুলগুলোকে ডিস্টর্ট করা হচ্ছে কেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে কতিপয় ছাত্র, এরা কিন্তু কতিপয় ছাত্রছাত্রী, এদের যে ক্ষমতাটা দেখানো হচ্ছে, তার পেছনে যে মাথাগুলো আছে, তারা এমনভাবে সিস্টেমটাকে করে রেখেছে, যার ফলে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে, সাধারণ টিচাররা অনেকেই বিরক্ত, কিন্তু তারা কিছু বলেন না। এবং আপনি যদি যাদবপুরের রাস্তায় সাধারণ লোকদের সঙ্গে গিয়ে জিজ্ঞাসা করেন, তাদের অত্যন্ত বাজে ধারণা এই আন্দোলনগুলো সম্পর্কে, এবং যাদবপুরের এই নষ্টামি, এই দুষ্কৃতীদের তাণ্ডব, এই মানুষকে নিগৃহীত করার প্রচেষ্টা, এইগুলো সম্পর্কে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই যে তথাকথিত যারা এই কাণ্ডগুলো করছে, এদের মধ্যে অনেকেই কিন্তু কিছুদিন বাদে মাও তো দূরের কথা, মাও ম্যাও সব ভুলে যাবে, তারা সোজাসুজি চলে যাবে আমেরিকা, ইংল্যান্ড, ওখানে গিয়ে পিএইচডি করবে, ওখানে গিয়ে বড় চাকরি করবে, ওখানে গিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করে কমপ্লিট পুঁজিবাদী হয়ে যাবে। মানে এই শখের বিপ্লবী হওয়ার যে চলটা, এবং শখের বিপ্লবী হতেই পারেন কেউ, 2 বছর আমার মনে হলো আমি একটু ডিটক্স করতে যাবো, খুব অল্প সংক্ষেপে 30 সেকেন্ডে বলুন। আরেকটা ঠিক একই রকমভাবে আমাদের ম্যাথস ডিপার্টমেন্টে কম্পিউটার সায়েন্স একটা মাইনর পড়ানো হতো, তাতে ম্যাথসের ছেলেদের জব স্কোপ বাড়ে। সেটাকে হঠাৎ করে কি করলো, ম্যাথস ডিপার্টমেন্ট থেকে সরিয়ে ফ্যাকাল্টিতে নিয়ে যাওয়া হলো। এটা 1981 সালের আইনকে ব্রেক করা, এবং এটা নিয়ে আমি ভাইস চ্যান্সেলরকে চিঠি করেছি। মানে ভুরি ভুরি অনৈতিক কাজ হয়েছে, বেআইনি কাজ আইনকে ব্রেক করে। মানে উচিত ছিল যে ম্যাথস ডিপার্টমেন্টের মধ্যে একটা কম্পিউটার সায়েন্সের সেকশন খোলা, অথবা সায়েন্স ফ্যাকাল্টিতে একটা ডিপার্টমেন্ট খোলা, না করে সেটাকে বন্ধ করে দেওয়া হলো। দিয়ে এবারে যেটা আইনের বিরুদ্ধে গেছে, আমি নোটিফিকেশন দিয়েছি, তখন এবারে নানা ধরনের প্যাঁচ করে ওটাকে একটা ইয়ে করার চেষ্টা, মানে এই যে ভুরি ভুরি, মানে এগুলো চেঞ্জ করতে হবে। আমি ঠিক সেই জায়গা থেকে, আমার একদম সময় শেষ হয়ে গেছে, ঠিক সেই জায়গা থেকে যাদবপুরের দেশদ্রোহী, মাওবাদী, এই শব্দগুলো আমাকে প্রয়োগ করতে হচ্ছে কেন? আমি কি যাদবপুর ভালোবাসেন? আমি যাদবপুরের ছেলে। যাদবপুরের উদ্বাস্তু আন্দোলন, যাদবপুরের ট্রেন লাইনের পাশে কবে দেওয়ালটা হলো, এই সমস্ত কিছু আমি বা আমাদের মতন অনেকে দেখে এসেছে, কিন্তু আশপাশের মানুষকে জিজ্ঞেস করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তারা বীতশ্রদ্ধ। তার কারণ এই নির্দিষ্ট মাওবাদীদের ডেনটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই টিউমারটাকে, এই আলসারটাকে যদি রিমুভ করা যায় অপারেশন করে, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কারোর কোনো কমপ্লেন থাকবে না। আমাদের টার্গেটটা ওই টিউমারটা রিমুভ করা, একবার অপারেশন, তারপরে পোস্ট অপারেটিভ কেয়ার, এবং বাকিটা দেশের হাতে ছেড়ে দেওয়া। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল জাতীয়তাবাদকে আরও বেশি করে পুশ করার জন্য ব্রিটিশ আমলে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন।
আপনি বললেন দেওয়ালটা আমি লিখেছি, প্রমাণ আছে? তোমরা লিখছো, তাহলে কে লিখছে? তাহলে কেন কি মুছছো না দেওয়ালটা? আপনি শিখিয়ে দেবেন, আপনি শিখিয়ে দেবেন কি করবো? আপনি রিপাবলিক শিখিয়ে দেবেন, ময়ূখের মধ্যে দালাল শিখিয়ে দেবে? তাহলে ময়ূখের মধ্যে দালাল শিখিয়ে দেবে কি করবো আমরা? তাহলে তুমি ময়ূখের মধ্যে দালাল শিখিয়ে দেবে, ময়ূখের মধ্যে একটা দালাল, হ্যাঁ আপনি শিখিয়ে দেবো, দালালি করলে মানা করবো সেটা করতে। যাদবপুরের স্টুডেন্টরা মানা করবে, ওটা যাদবপুর মানা করবে, ওটা যাদবপুর মানা করবে। আপনাকে ভয় পায় না, দালালি আমরা ঘৃণা করি, আমরা ঘৃণা করছি আপনাকে। আর ওই একটা কি জানি একটা লাফালাফা গিয়ে যার পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দিয়ে ফিরায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।